নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ টুডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর আজকে অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই মুহূর্তে, সেটি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বাজেট অবশ্যই একটা অন্যরকম বাজেট হয়ে থাকতে চলেছে। তার কারণ এর আগে একটি রেকর্ড করেছিলেন নির্মলা সীতারামনজি। তিনি 2 ঘন্টা 42 মিনিটের একটি বক্তৃতা দিয়েছিলেন 2020-তে। সেই বাজেট বক্তৃতা যেমন রেকর্ড বুকে, রেকর্ড খাতায় যেমন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, তেমনি আজকের এই বাজেট বক্তৃতা, যদিও সেটি ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তী বাজেট কিংবা ভোট অন অ্যাকাউন্ট, তবুও নির্বাচনের আগে এই বাজেটটি আরও একটি রেকর্ডের সাক্ষী হয়ে থাকবে। এর আগে মোরারজি দেসাই তিনি 6টি বাজেট পেশ করেছিলেন টানা। এবারে নির্মলা সীতারামনজিও তাঁর ষষ্ঠ বাজেটটি টানা পেশ করতে চলেছেন। তার মধ্যে 5টি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি ইন্টারিম বাজেট, যেমনটা ডক্টর মোরারজি দেসাইয়ের ক্ষেত্রেও ছিল। ঠিক সেই রকমভাবে আজকেও নির্মলা সীতারামনজি বাজেট পেশ করতে চলেছেন সংসদে। ইতিমধ্যেই তিনি সংসদে পৌঁছে গিয়েছেন এবং সেই ছবি আমি দেখাতে বলবো আমার দর্শকদের। ইতিমধ্যেই যে সংসদে যে অধিবেশন, সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য নির্মলা সীতারামন পৌঁছে গিয়েছেন সংসদে। তিনি এর আগে বাজেটের বহি খাতা অর্থাৎ কাগজ দেখে পড়া হতো, কিন্তু এখন সেই প্রিন্টেড কাগজের বদলে চলে এসেছে ট্যাব, এবং সেই ট্যাব দেখেই পড়বেন তিনি। ইলেকট্রনিক বাজেট পেশ করবেন আজকে নির্মলা সীতারামন। এই বাজেটকে ঘিরে প্রত্যাশা অনেক, কারণ নির্বাচনের আগে অর্থাৎ লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার আগে এই বাজেট কি জনমুখী বাজেট হবে, জনমোহিনী বাজেট হবে, নাকি এই বাজেটে বেশ কিছু বার্তা থাকবে, আগামী সরকার আসার বার্তা? যেমনটা গতকালই প্রধানমন্ত্রী লোকসভার এবং রাজ্যসভার যে যৌথ অধিবেশন, সেই যৌথ অধিবেশনের শুরুতেই বলেছেন যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্নের কথা বলে তিনি এরকমটাই বলেছেন, আমরা প্রথা মেনেই নতুন সরকার গঠনের পরে আপনাদের সামনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। অর্থাৎ তিনি এই দিশাটি দেখিয়েছেন যে আবারও সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই বিষয়টি, সেই বার্তাটি কিন্তু প্রধানমন্ত্রীও দিয়েছেন। তাই বাজেটেও সেরকম কোনো দিশা থাকবে কিনা সেটাই এই মুহূর্তে দেখার। সকাল 11টা থেকে যেমনটা নিয়ম মেনে 1 ফেব্রুয়ারি সকাল 11টায় ইউনিয়ন বাজেট পেশ করা হয়, সেরকমভাবেই আজকেও পেশ করা হবে। তার আগে আমাদের এই আলোচনা, এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যারা, তাদের সঙ্গে অবশ্যই আলাপ করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রণাম ধর, অর্থনীতিবিদ, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই জানুয়ারি মাসেই 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে, এবং আরও তাৎপর্যপূর্ণভাবে আজকেই বাজেট পেশের দিনেই আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দেশ মেনেই আজকে জ্ঞানবাপীর যে তেহখানা যেটাকে বলা হচ্ছে, সেই সেলারে আজকের থেকেই হিন্দুরা তাদের পূজন শুরু করলেন। অতএব একদিকে অবশ্যই বিষয়টা থাকছে লোকসভা ভোটে জেতার ক্ষেত্রে একটা ভালো বার্তা বহন করে আনবে হিন্দু ভোট ব্যাংকের কাছে, সেই বিষয়টা যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে বিরোধীদের তরফ থেকেও বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে আচ্ছে দিনের প্রতিশ্রুতি পূরণ করতে না পেরেই কি রামরাজ্যের স্বপ্ন ফেরি করছে সরকার, সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে সামনে চলে আসছে এই বাজেট পেশের আগেই। আমি ঠিক সেই জায়গাটা থেকে শুরু করব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে আজকের এই বাজেট, এই অন্তর্বর্তী বাজেট বা ইন্টারিম বাজেট, সেটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে লোকসভা নির্বাচনের আগে। নীলাদ্রি। শান্তম, এবছর 22শে জানুয়ারি অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটা প্রথম বাজেট, ইন্টারিম বাজেট হলেও এই প্রাণ প্রতিষ্ঠার পর সারা ভারতবর্ষে যে জনজাগরণ দেখা যাচ্ছে, সেই জনজাগরণের আজ কিন্তু অর্থনীতিতেও এসে লেগেছে। কনজিউমার কনফিডেন্স ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় ধর্মের সাথে গভীরভাবে সংযুক্ত। দীপাবলি, বড়দিন, দুর্গাপুজো, ঈদ, এই বিভিন্ন ধর্মীয় উৎসবে আমরা দেখি মানুষ অনেক বেশি কেনে বাজার থেকে, বাজার অনেক চাঙ্গা হয় এই সময়টা, কারণ ধর্মের সাথে অর্থনৈতিক যোগটা নিবিড়। সেখানে যেখানে একটা আধ্যাত্মিক জাগরণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এবং যেখানে একটা রাম রাজ্যের ইচ্ছে প্রবল হয়ে উঠেছে,
রামরাজ্য অর্থাৎ যেখানে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা সাম্য থাকবে, সবাই সুবিচার পাবে, এমন একটা রাজ্য। সেখানে এই বাজেট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, এটাও নিশ্চিত হয়ে গেছে এখন যে নরেন্দ্র মোদী বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ফেরত আসছেন। সেই গরিষ্ঠতা 300-র বেশি, 350-র বেশি, 400-র বেশি, 450-র বেশি কিনা সেটা আমরা দেখতে পাবো মে মাসে। কিন্তু মোদী যে ফিরছেন এটা নিশ্চিত। সুতরাং এই বাজেট আমাদের সামনে দিক নির্দেশ করবে যে এই রামরাজ্যের যে স্বপ্ন মানুষ দেখতে চলেছে, সেই রামরাজ্যের ভিত্তি কি কি হবে। কিছু ইঙ্গিত নরেন্দ্র মোদীর কথায় আমরা পেয়েছি। 4টে ফোকাস এরিয়া আছে। প্রথমত হচ্ছে মহিলাদের উন্নয়ন, মহিলাদের ক্রেতা হিসেবে যাতে বাজারে তারা আরো পার্টিসিপেট করতে পারে, মহিলারা আরো ডিসিশন মেকিং যাতে পার্টিসিপেট করতে পারে। এবং আমি জানি না অতীতে কখনো ভারতবর্ষের রাষ্ট্রপতিও মহিলা এবং অর্থনীতিও মহিলা অন্য কোন রেজিমে হয়েছে কিনা আমার জানা নেই। এটা একটা বিশেষ সময় যখন মহিলা রিজার্ভেশন বিল সংসদে পাশ হয়ে গেছে এবং সম্ভবত 2029-এর নির্বাচন থেকেই মহিলাদের জন্য 1/3 আসন রিজার্ভ হতে চলেছে সংসদে। একটা গুরুত্বপূর্ণ সময়। সুতরাং মহিলাদের ক্ষমতায়ন একটা বড় দিক হতে চলেছে শান্ত। 2 নম্বর কথা হচ্ছে যুবক যুবতীদের ক্ষমতায়ন। যুবক যুবতীরা বেশি করে যাতে জব মার্কেটে আসতে পারে, তাদের রোজগার বাড়ে। আর শুধু চাকরির সাথে রোজগার যে সংযুক্ত হবে এমনও নয়। আজকে মানুষ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে, ধরুন মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বিনিয়োগ করে ওয়েলথ ক্রিয়েশন করছে। ওয়েলথ ক্রিয়েশন একটা বিশাল ফোকাস হয়ে গেছে। আর ভারতের ফাইন্যান্সিয়াল বাজার সেটা একটা বিশাল উচ্চতায় পৌঁছে গেছে। আজকেও বাজার আমি দেখছি বিরাট ভাবে বাড়ছে। অর্থাৎ বাজার এই বাজেট থেকে অনেক কিছু আশা করছে এবং সেই আশার সাথে যুবক যুবতীদের ওয়েলথ ক্রিয়েশনের স্বপ্ন অনেকভাবে সংযুক্ত। তৃতীয়ত, দরিদ্র শ্রেণীর মানুষেরা যারা পুয়ারেস্ট অফ পুয়ার, আমরা দেখেছি নীতি আয়োগের ডেটায় গত বছরের ডেটা দেখাচ্ছে নরেন্দ্র মোদীর শাসনকালে 13 কোটিরও বেশি মানুষ, অর্থাৎ ভারতের জনসংখ্যার 10% কাছাকাছি মানুষ দারিদ্র সীমার বাইরে চলে এসেছেন। সেখানে দরিদ্র শ্রেণীর মানুষরা যাতে ক্রেতা হিসেবে বাজারে আসতে পারে, বাজারের এক্সপ্যানশন হয়, সেটাও একটা বড় ফ্যাক্টর হইতে চলেছে এই বাজেটে। সুতরাং এগুলোর দিকে আমাদের নজর থাকবে। আরো অনেক ফ্যাক্টর থাকবে, কিছু ফ্যাক্টর আমি বললাম, আরো অনেক ফ্যাক্টর থাকবে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন ঠিক সেরকম ভাবেই নরেন্দ্র মোদী 4টি জাতির কথা উল্লেখ করেছিলেন, মহিলা, যুব, দরিদ্র এবং কৃষক। এই 4টি ভোট ব্যাংকের জন্য লোকসভা নির্বাচনের আগে কি কি উপহার থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু তবুও একটা প্রশ্ন উঠবেই, যে প্রশ্নটার কথা একটু আগেই বলেছিলাম, সেটা হচ্ছে আচ্ছে দিনের প্রত্যাশা কি পূরণ হয়েছে? যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই আচ্ছে দিন কি এসেছে? সেই প্রশ্ন কিন্তু বিরোধীদের তরফ থেকে বারংবার উঠছে। যেখানে দরিদ্র সীমার 13 কোটি, দারিদ্র সীমার নিচে বসবাসকারী 13 কোটি মানুষের কথা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বললেন, তবুও এখনো পর্যন্ত হাঙ্গার ইন্ডেক্সে 125টি দেশের মধ্যে 107 নম্বরে রয়েছে ভারত। সেই জায়গায় অবশ্যই প্রশ্নগুলো তো উঠবেই। আমি ডক্টর প্রণাম ধরের কাছে যাব। নমস্কার সবাইকে। প্রশ্নগুলো তো আসবেই, কিন্তু প্রশ্নের আগে কিছু সাধারণ কথা বলতে হবে। একেবারেই শুরু থেকেই যদি আমি বিরোধিতায় বা অন্যরকম কথায় যাই সেটা তো ঠিক হবে না, কারণ ভারতবর্ষের একটা ওয়েলফেয়ার ইকোনমি বা জনকল্যাণকর রাষ্ট্র। সেই কথা মাথায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই যে নির্বাচিত সরকার ভারতে আছেন তারা 2014 থেকে আসার পর ভালো মন্দ যাই হোক না কেন বেশ কয়েকটা নতুন কাজও করেছেন। যেমন ডিমনিটাইজেশন করেছেন, যেমন জিএসটির প্রচলন করেছেন, যেমন এই আমরা দেখেছি যে চন্দ্রযান গিয়ে চাঁদে পৌঁছালো, সেটাও ভারতবর্ষের পক্ষে একটা কৃতিত্বের। অতিমারির সময় কিন্তু ওই যে এতগুলো ভ্যাকসিন তৈরি করা এবং অন্যান্য দেশকেও সাহায্য করা, এটাও একটা বড় পদক্ষেপ। সর্বোপরি এই যে রাম মন্দির যেটা আমরা দেখলাম যে মানুষের আবেগ, সেটাকেও একটা বড় মাত্রা দেওয়া এবং সেটাকে বাস্তবায়িত করা, এতগুলো কাজ আমরা দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে যে একবার এক একটা প্রকল্প ঘোষণা হয়ে তারপরে সেগুলো হারিয়ে যাচ্ছে। আমি সেই প্রসঙ্গে যাব, আর যদি সময় দেন 1-2 মিনিট, তাহলে জনসাধারণ কি চাইছে 4টে বিষয়ের কথা তো বললেন, মহিলা, কৃষক এবং প্রো পুয়ার যারা অতি দরিদ্র, এবং আরেকটি হচ্ছে যুবা ইউথ। এই বিষয়ে অলরেডি নীলাদ্রিবাবু বলেছেন যে কি কি চাইছেন। এখন যতক্ষণ না বাজেট পেশ করা হচ্ছে আমরা বুঝতে পারছি না যে কি কি দেওয়া হবে। কিন্তু প্রথম কথাই বলা ভালো যে
যখন যখন যেটা যেটা আলোচনা হচ্ছে এবং অ্যানাউন্সড হচ্ছে সেটা পরবর্তীকালে হারিয়ে গিয়ে অন্য কিছু চলে আসে। যেমন আমরা যখন ভারতে সরকার ক্ষমতায় এলো তখনই দেখলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হারিয়ে গেল, নতুন একটা মডেল এলো নীতি আয়োগ এবং প্রতি বছরের পরিকল্পনা, এবং তারপরে বাজেটের সম্বন্ধে যেটা মানুষের একটা আশা থাকতো, আকাঙ্ক্ষা থাকতো, যেটা আমরা ছোটবেলায় যেমন দেখতাম না যে দূরদর্শন মাত্র 3 ঘন্টার জন্য টিভি দেখাতো, তাই আমরা সবাই টিভির দিকে তাকিয়ে থাকতাম সারাদিন। এখন অনেক চ্যানেল হয়ে গেছে, সেই জন্য আগ্রহটা হারিয়ে গেছে। বাজেটটাও সেই রকম, বারবার অন্তর্বর্তীকালীন, কখনো হঠাৎ ঘোষণা, কখনো আত্মনির্ভর ভারত অভিযান, অর্থাৎ বাজেট যে বছরে একবার এবং আরেকবার বছরে অন্তর্বর্তী দুবার, এই বাজেটের চমকটাই যেন আমাদের মন থেকে হারিয়ে গেছে। যেমন 2020 আগে আমরা শুনছিলাম কি $5 ট্রিলিয়ন ইকোনমি, কিন্তু হঠাৎ কোভিড অতিমারি হওয়ার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, গত 3টে আর্থিক বছরে আমরা কিন্তু 7% বা 8%-এর মধ্যেই আমাদের গ্রোথটাকে আটকে রেখেছি। আমাদের যে জিডিপির গ্রোথ সেটা কিন্তু 7% বা 8%-এর বেশি হচ্ছে না। সুতরাং 2025-এর মধ্যে $5 ট্রিলিয়ন ইকোনমির গল্পটা এখন বাস্তবায়িত নয়। এলো কৃষি বিল, যে কোনো কারণেই হোক, বিভিন্ন বিরোধিতার কারণে হোক, বিভিন্ন আন্দোলনের কারণে হোক, সেটা উইথড্রয়াল হয়ে গেল। তার পাশাপাশি সরকার যেটা দিলেন, কৃষকদের একটা 6,000 টাকা করে আর্থিক সহায়তা দিলেন, সেটাও ভালো উদ্যোগ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানুষের চাহিদা একটা জায়গায় আর সরকার যেটা দিলেন সেটা আর একটা জায়গায়। এই যে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে জিএসটি, সাধারণ মানুষ নিশ্চয়ই চাইবেন যে এই বাজেটে তাদের জন্য কিছু থাকুক, যেমন বেতনভোগী মানুষ তারা চাইবেন, কৃষক চাইবেন, যারা ডে টু ডে ট্রানজাকশন করেন তারা চাইবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মেডিক্লেম, স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা সংক্রান্ত কিছু ঘোষণা হয়তো আমরা শুনতে চলেছি, এটা বিভিন্ন অসমর্থিত সূত্রের খবর, কিন্তু স্বাস্থ্য বীমাটা যখন অ্যানাউন্স হলো, আপনি দেখুন জিএসটি স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কেন দেওয়া হবে? স্বাস্থ্য বীমাটা তো আমাদের জীবনের সবচেয়ে বড় একটা চাহিদা। মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা যদি বেঁচে থাকা হয়, তাহলে বেঁচে থাকাকে সুরক্ষিত করার জন্য হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু শরীর সুরক্ষিত করার জন্য স্বাস্থ্য বীমা, তার উপরে হাইয়েস্ট জিএসটি 18%। মানুষের স্বাস্থ্যের বিনিময়ে যদি স্বাস্থ্য বীমা হয় এবং তার থেকে যদি জিএসটি আদায় করা হয়, এই কারণটা কেন বুঝিনি। অর্থাৎ জিএসটি হচ্ছে একটা সোর্স অফ রেভিনিউ, যেখান থেকে মানুষের জনকল্যাণের জন্য এই টাকাটা ব্যবহৃত, কিন্তু স্বাস্থ্য বীমাটা তো এক্সেম্পটেড ফ্রম জিএসটি হতে পারতো বা লোয়ার জিএসটি ব্র্যাকেটে থাকতে পারতো। এটা সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন। তার পরবর্তী কথা হচ্ছে যে আজকের বেতনভোগী যারা মানুষ, তারা বিগত 3-4 বছর ধরে দেখেছেন যে তারা একটাই ট্যাক্স ব্র্যাকেটে এবং অল্প কিছু তাদের ডিডাকশন দেওয়া হয়েছে। দুটো রিজাইন ঘোষণা করা হয়েছে, ওল্ড আর নিউ, এবং গত 2 বছরে খুব একটা যে বেশি তারা পেয়েছেন, আমিও তার মধ্যে ইনক্লুডেড, সেটা মনে হয় না। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছুটা বাড়ানো বা অন্যান্য করগুলিকে, যেগুলো 80-র মধ্যে ওল্ড রিজাইমে, সেগুলোকে একটু ছাড় বাড়িয়ে দেওয়া বা আরো নতুন কিছু ঘোষণা করা, যেমন স্বাস্থ্য বীমাকে যদি এক্সেপ্ট করা যায়, নতুন ভাবনা চিন্তার মধ্যে আনলে, যেটা আপনি বললেন একটু আগে, এটা ইলেকশনের বছর, নির্বাচনের বছরে এটা অন্যায় নয়, প্রতিটা রাজনৈতিক দলই চাইবেন তারা যেন ক্ষমতায় থাকেন, এবং সেই কারণে দুটো উইং, টোটাল ভারতবর্ষকে যদি দুটো ভাগে ভাগ করি, এতগুলো ভাগে ভাগ না করে, একটা হচ্ছে পুয়ার এবং প্রপুয়ার এবং মধ্যবিত্ত, দরিদ্র, অতি দরিদ্র এবং মধ্যবিত্ত, আর একটা হচ্ছে কর্পোরেট সেক্টর বা উচ্চবিত্ত। তা উচ্চবিত্তদের জন্য বেশ কিছু অ্যানাউন্সমেন্ট দরকার, কারণ নির্বাচনে যে স্পন্সারিং বা সাবস্ক্রিপশন ইত্যাদি ডোনেশন বিভিন্ন ফর্মে যারা করেন, সেটা কোনোটাই অন্যায় বলছি না, এটা করতেই হয়, সব দেশে করেন। তাদের কিছু ছাড়ের সুবিধা, যেমন কর্পোরেট ট্যাক্সে কিছু ছাড়ের সুবিধা, ক্যাপিটাল গেইন ট্যাক্সকে যদি একটু আরো একটু তার লিমিট গুলো চেঞ্জ করে দেওয়া যায়, ক্যাপিটাল গেইন ট্যাক্সকে যদি একটু রিল্যাক্স করা যায়, তাহলে যারা উচ্চবিত্ত বা যারা ব্যবসায়ী শ্রেণী তারা যেমন একটা সুবিধা পাবেন, কারণ তারা হচ্ছেন স্পন্সারার, যে কোনো নির্বাচনেই তারা স্পন্সার করেন। যেমন আমরা রিলায়েন্সকে দেখেছি, যেমন আমরা অন্য কোম্পানিগুলোকে দেখেছি, যেগুলো অন্যায় কিছু নয়, তারা সরকারি খাতায় লিখিত আকারে ডোনেশন বা সাবস্ক্রিপশন দিচ্ছেন। বিভিন্ন বড় ব্যবসায়ী, তাদের যেমন দিতে হবে, তেমনি সাধারণ মানুষের ভোট আদায় করতে গেলে যেটা দরকার, একটা হলো স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া, একটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকল, অচিরাচরিত শক্তির উৎস খুঁজতে গিয়ে যেমন সোলার এনার্জিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তেমনি ইলেকট্রিক ভেহিকল বাজারে প্রচুর এসেছে, টাটা তাদের মধ্যে নাম্বার 1। এখন ইলেকট্রিক ভেহিকল গুলোকে মান্যতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে কার্বন এমিশন কমানো। সেই পদক্ষেপে নতুন কিছু করতে যাচ্ছেন কিনা এই বাজেটে কেন্দ্রীয় সরকার, সেটা আমরা জানি না, কিন্তু অবশ্যই করা উচিত, কারণ ইলেকট্রিক ভেহিকল যত সংখ্যায় বাড়বে
তত কার্বন এমিশন কমবে, তত ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে, তত এই যে পেট্রোল ডিজেলের চাহিদা একটু হলেও কমবে। এবং পেট্রোল ডিজেলের উপরে যে হিউজ ট্যাক্স দিতে হয় সাধারণ মানুষকে, তার জন্য পেট্রোল ডিজেলের আজকে যে বাজার মার্কেট ভ্যালু সেটা হচ্ছে ছন্নছাড়া অবস্থায়। সেই জন্য তারও একটা এফেক্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। যদি ইলেকট্রিক ভেহিকেলকে কিছুটা ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া যায়, তার দামও অনেকটা বেশি অন্যান্য গাড়ির থেকে, এবং তার ব্যবহারের জন্য যে রোড ট্যাক্স বা ইন্স্যুরেন্স এগুলোতে যদি একটু আরো ছাড় দেওয়া যায়, তাহলে কি হবে, মানুষ প্রবণতা বাড়বে, কেনার একদমই প্রবণতা। এবং রাইট। পেট্রোল ডিজেলের যে দাম, যখনই চাহিদা কমবে তাহলে দাম কমবে। দাম কমলে বা এগুলোর উপর থেকে ট্যাক্স আসে, একটা বড় রেভিনিউ আছে, এবং বিভিন্ন রাজ্য সরকারগুলো সেটা এনজয় করে ইন আদার ফর্ম, জিএসটি নয়। এগুলোকে বারবারই বলা হয়েছে যে জিএসটির আওতায় আনার জন্য, এটা সাধারণ মানুষের চাহিদা। পেট্রোল ডিজেল জিএসটির আওতায় আসেনি, কারণ বিভিন্ন রাজ্যগুলো তার থেকে যেমন একটা বড় অংশ রেভিনিউ পায়, বিভিন্ন অনেকগুলো ট্যাক্স ভাগ ভাগ করে রাখা আছে বলে। আবার কেন্দ্রীয় সরকারেরও একটা পোর্শন কিন্তু তার থেকে আসে। সুতরাং এই ইলেকট্রিক ভেহিকেলের দাম কমা এবং তার উপর পেট্রোল ডিজেলের দাম কমা অনেকটা নির্ভর করছে। আর স্বাস্থ্য বীমা বললাম বা জনসাধারণের আয় বললাম, মানে আয়কর বললাম। এছাড়াও আমার মনে হয় যে শিক্ষা ক্ষেত্রে যে এত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে বিগত 1-2 বছরে। এমনকি ন্যাক অ্যাক্রেডিটেশনের মাপকাঠিও চেঞ্জ হয়েছে, এনইপি ইমপ্লিমেন্টেড হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার কস্ট, আমার মনে হয় শিক্ষা ক্ষেত্রে বাজেটে একটু কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। শিক্ষা ক্ষেত্রের বাজেট যদি আরেকটু বাড়ানো যায়, তাহলে যে বিপুল পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার কস্ট বা পরিকাঠামোগত খরচা, এটা কিন্তু একটু একটা একটা ব্যালেন্সড মাত্রা পায়। এই জন্য এটাও একটা ভাবনার দিক। এছাড়া আইটি বা সড়কে আমরা অনেকটা উন্নীত হয়েছে, আবার টোল ট্যাক্সটাও মাত্রা ছাড়া হয়ে গেছে। টোল ট্যাক্সটা এমন মজার হয়েছে এখন, ফাস্ট ট্র্যাক হয়ে গিয়ে, যে সাধারণ মানুষের যে টাকাটা প্রতিদিন খরচা হওয়ার কথা, যারা বিভিন্ন গাড়িতে যাতায়াত করেন বা বাসেও তাই, টোল ট্যাক্সটা ইন অ্যাডভান্স একটা অ্যামাউন্ট রেখে দিতে হয় ব্যালেন্স হিসাবে, ব্যাংকের মতো একটা নির্দিষ্ট অর্থ জমা রাখতে হয়। যে টাকাটা খরচা হচ্ছে না, তার মানে সেই টাকাটা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব খাতে, আর সাধারণ মানুষের কাছ থেকে চলে যাচ্ছে যে টাকাটা তারা খরচা করছেন না। তো ফাস্ট ট্র্যাকের এই কনসেপ্টটা থেকে একটু বেরিয়ে যদি অন্য কিছু ভাবা যায়, যে 500 বা 1000 টাকা জমা রেখে দিতে হলো 10 দিনের জন্য, 15 দিনের জন্য, যতক্ষণ না খরচা হয়, এটার কিন্তু অনেক টাকা জমছে, আবার সাধারণ মানুষের থেকে অনেক টাকা চলে যাচ্ছে। তা আমার মনে হয়েছে যে নতুন নতুন মডেল যদি আরো ভাবেন, তাহলে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকাটা আরো ভালোভাবে পালন করা হবে। হয়তো সরকার ভাবছেন, আমরা জানি না বাজেটে কি অ্যানাউন্স হবে। একদমই, তার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে এই মুহূর্তে। অনেকগুলো দিক নির্দেশ করেছেন ডক্টর প্রণাম ধর, কিন্তু একটা বিষয়ের দিকে আমি অবশ্যই নজর রাখবো। একটু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় একটু আগেই বলেছিলেন যে 4টি দিকে নজর রেখেছেন নরেন্দ্র মোদী, যে 4 দিকের কথা বারবার উঠে আসছে ভোট ব্যাংক হিসেবেও, সেই 4 দিকের মধ্যে একটি অংশ হচ্ছে নতুন ভোটার, অর্থাৎ যুব ভোটার। এবং এই যুবক যুবতী বা তরুণ তরুণীরা যারা নতুন ভোট দেবেন এবছর এই 2024-এই যারা ভোটাধিকার পেলেন, তাদের কাছে একটা মস্ত বড় মাথা ব্যথার কারণ হচ্ছে পড়াশোনা তো শেষ করছি, কিন্তু চাকরিটা পাবো কিনা। এইটা হচ্ছে এই মুহূর্তে দেশের কাছে একটা বড় চ্যালেঞ্জ তো বটে, কারণ কোভিড সিচুয়েশনের সময় আমরা দেখেছিলাম বহু মানুষ নিজের পেশা বদলে নিতে পর্যন্ত বাধ্য হয়েছিলেন, চাকরি চলে গিয়েছিল বহু মানুষের, এবং বহু মানুষ কম বেতনে কাজ করতে বাধ্য হয়েছিলেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বড় একটা চ্যালেঞ্জ তাদের কাছে, যারা এই মুহূর্তে গোটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন, দেশের মানুষের, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার সবচাইতে বেশি জায়গায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে, চাকরি তৈরি হচ্ছে, খুব সত্যি কথা, প্রচুর চাকরি তৈরি হচ্ছে, প্রচুর কাজের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু তাতে সামাজিক সুরক্ষা আছে কি? সামাজিক সুরক্ষা সহ স্থায়ী চাকরির সংখ্যা যথেষ্ট কমেছে এই মুহূর্তে। অনেকেই এরকমটা বলছেন যে ডেলিভারি বয় বা ক্যাব চালক দেখতে পাওয়া যাচ্ছে চতুর্দিকে প্রচুর, তাদের মধ্যে প্রচুর শিক্ষিত বেকার রয়েছেন। এবং এরকমটাও রয়েছেন যারা হয়তো এই কাজটুকুও পাননি, তারা হয়তো একেবারেই সামান্য পুঁজিতে কোনো ছোট ব্যবসা শুরু করতে বাধ্য হয়েছেন, কিন্তু তাতে তাদের দিন আনি দিন খাই এই জায়গাটাই পৌঁছচ্ছেন না। আর্থিক অসাম্য, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অক্সফ্যামের লাস্ট যে রিপোর্টটা সেখানে পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে 2012 থেকে 2021 সালের মধ্যে 40%
যে দেশের সম্পদ, সেই 40% বেশি সম্পদ 1% মানুষের হাতে কুক্ষিগত হয়েছে। দরিদ্রতম 50% মানুষের ভাগ্যে জুটেছে সম্পদের মাত্র 3%। এই দুটো কি এই মুহূর্তে বেশ বড় চ্যালেঞ্জ নয় নির্মলা সীতারামনজির সামনে? নীলাদ্রি, দেখুন, ভারতবর্ষ একটি লেবার ইন্টেন্সিভ ইকোনমি, বরাবরই লেবার ইন্টেন্সিভ ইকোনমি। অথচ যখন স্বাধীনতার পর ভারতের অর্থনৈতিক প্ল্যানিং শুরু হলো, পরিকল্পনা শুরু হলো, তখন ফোকাস করা হলো ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ, আয়রন স্টিলের মতো। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা বিনিয়োগ করা হলো যন্ত্রপাতির পেছনে, যতটা মানুষকে চাকরি দিতে ততটা বিনিয়োগ করা হলো না। অথচ লেবার ইন্টেন্সিভ সেক্টর যেমন টেক্সটাইল, যেমন গার্মেন্টস, এগুলো ইনভেস্ট করার যথেষ্ট সুযোগ ছিল, নেহেরু সরকারের সেটা ফোকাস ছিল না। সেদিন থেকেই ভারতের অর্থনৈতিক কাঠামোতে যে অসাম্যটা তৈরি হয়েছে, সেই ক্যাপিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি এটাকে বলা হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা ভেঙে বেরিয়ে আসতে ভারতের অর্থনীতি কিন্তু সেভাবে পারেনি। ভারতের অর্থনীতির বৃদ্ধি হয়েছে কিন্তু সেভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। এবং এই স্ট্রাকচারটাকে কেউ অস্বীকার করতে পারে না, যে স্ট্রাকচার নেহেরু যার ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী যেটা চেষ্টা করেছেন, চাকরির পাশাপাশি রোজগারের রাস্তা হিসেবে আত্মনির্ভরতার উপর জোর দিয়েছেন। আজকে বহু যুবক যুবতী, আপনিও বললেন, তারা নিজেদের কর্মোদ্যোগে বিভিন্ন রকম উদ্যোগে যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে, এবং এই বিনিয়োগটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, এসআইপির মাধ্যমে, তারা ওয়েলথ ক্রিয়েশনে ব্রতী হচ্ছে। স্টার্টআপ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, কনজিউমার কনফিডেন্সের লক্ষ্য হচ্ছে, ফাইনালি হচ্ছে, মানুষের রোজগার কত বাড়বে, কত চাকরি পেলো সেটা না। ধরুন প্রচুর চাকরি হলো, রোজগার সেভাবে বাড়লো না খরচের তুলনায়, তাহলে কোনো লাভ নেই। মানুষের রোজগার কিন্তু বহুলাংশে বেড়েছে ভারতে। আর এই রোজগার বাড়ার ফলে ভারতের বাজার এত, যেখানে সারা বিশ্ব বাজারে এরকম একটা মন্দার আভাস পাওয়া যাচ্ছিল, ভারতকে কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে শুরু করে, IMF থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, তারা সবাই একটা আশার আলো হিসেবে দেখেছিলেন। এবং আজকেও বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হচ্ছে ভারত। সুতরাং স্বনিযুক্তি প্রকল্প, আত্মনির্ভরতার উপর জোর, আমার মনে হয় সেটাই রাস্তা। কারণ চাকরি তৈরির যে সুযোগটা, সেটা নেহেরুর আমলেই তার মূলে কুঠারাঘাত করা হয়েছে। আত্মনির্ভরতা, নতুন স্টার্ট আপের উপর জোর, যুবক যুবতীরা যাতে স্টার্ট আপ শুরু করেন, স্টার্ট আপে যোগ দেন, এবং স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ, যেখানে কর্মসংস্থানের একটা বড় সুযোগ আছে, এবং এগুলো অধিকাংশই স্টার্ট আপ। এই স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ যাতে আরো বেশি করে উঠে আসতে পারে, যে সুযোগ অতীতে ভারতে ছিল না, বিশেষ করে ডিজিটাল ইকোনমির সুযোগ নিয়ে। যে ডিজিটাল ইকোনমির সূত্রপাত নরেন্দ্র মোদী করেছেন, প্রণাম দাও কিছুটা বললেন সেই কথা, সেখানে কিন্তু ইউপিআই এর মাধ্যমে আজ পেমেন্ট হচ্ছে। আজকে কত সহজ হয়ে গেছে পেমেন্ট, যেখানে আজকে মানুষকে টাকা ক্যারি করতে হচ্ছে না, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ পেমেন্টটা বাড়বে, ফ্রিকোয়েন্সি অফ ট্রানজাকশনটা বাড়বে। সেটাও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের একটা মানে বিরাট গতি দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আত্মনির্ভরতার উপর জোর দিতে হবে, যাতে স্বনির্ভর প্রকল্পে যুবক যুবতীরা যায় তার উপর জোর দিতে হবে, স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি যাতে আরো হয়, আরো স্টার্ট আপ হয়, তার উপর জোর দিতে হবে। আমি এই দিকগুলো আশা করব। এই চাকরির সিকিউরিটির ওই যে নেহেরুভিয়ান কনসেপ্ট, ওর থেকে বেরিয়ে এসে, কারণ নেহেরু ওই জায়গাটা কুঠারাঘাত করে ভারতের একেবারে মানে ভিত্তিটাকেই নড়বড়ে করে দিয়ে গেছেন। এখন তো কিছু করার নেই, এখন আমাদের এগিয়ে যেতে হবে স্টার্ট আপের রাস্তায়, এখন আমাদের এগিয়ে যেতে হবে ক্ষমতায়নের রাস্তায়, আত্মনির্ভরতার রাস্তায়। বেটার লেট দেন নেভার। কারণ নেহেরু যে সময়টায় করেছিলেন, পণ্ডিতজি যে সময়টায় প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়টার পর থেকে কেটে গিয়েছে 7টা দশকেরও বেশি সময়। তো সেই 7.5 দশকে বদলানোর কথা কেউ ভাবেননি। তৈরি হচ্ছে, ধরুন একটা বাড়ি তৈরি হচ্ছে, তার ভিত্তা যিনি করলেন, ভিত্তাই নড়বড়ে, তারপর অনেক সময় কেটে গেছে, বাড়িটা অনেক বড় হয়েছে, কিন্তু ভিত্তা যদি নড়বড়ে থাকে, বাড়িটা, সেই ভিত্তাকে চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট, তাহলে বাড়িটা ভেঙে ফেলতে হয়। একদমই, সেই কারণেই বললাম বেটার লেট দেন নেভার। এই মুহূর্তে যদি নতুন ভারতকে গড়ে তুলতে হয়, তাহলে যে পদক্ষেপগুলো করা হয়েছে, যেমনটা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন, এমএসএমই সেক্টর, হ্যাঁ খুব সত্যি কথা, এই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এই সমস্ত দিকটাতে কিন্তু এই সরকার, যে বর্তমান সরকার এখনো পর্যন্ত যারা গদিতে আসীন,
তারা বেশ খানিকটা নজর দিয়েছেন এই এমএসএমই সেক্টরটাকে। আমাদের রাজ্যেও এই এমএসএমই সেক্টরটার দিকে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ তাকে একটা স্থান দেওয়া হয় এবং তার দিকে নজরও দেওয়া হয়। এই জায়গা থেকে একেবারে নতুন যারা এই মুহূর্তে কাজের জগতে ঝাঁপ দিচ্ছে, তারা যাতে শুধুমাত্র এই ক্যাব চালক কিংবা ডেলিভারি বয় হয়ে না থাকে, তারা যাতে নিজের উদ্যোগে সামনে এগিয়ে যেতে পারে, সেদিকে কোনো দিশা দেখানো হতে পারে কি এই বাজেটে? ডক্টর প্রণাম ধর। দেখুন, আমরা মূল বিষয় থেকে হারিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা ছিলাম ডেভেলপিং ইকোনমি, তার থেকে আমরা ডেভেলপড ইকোনমি হতে চাইছি। একদমই। সেখানে কিন্তু কর্মসংস্থান একটা সাইকেলের পার্ট। কর্মসংস্থান হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে মূলধনী বিনিয়োগ, তার থেকে আয়, আয়ের থেকে উদ্বৃত্ত, উদ্বৃত্ত থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে আবার আয়, আবার উদ্বৃত্ত, আবার বিনিয়োগ। এটা একটা অর্থনৈতিক চক্র। সাইকেল, রাইট। এবং শান্তমদা, আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, আপনি বা আমি দুজনেই বিবাহিত। এই বিবাহিত মানেই আমাদের পরবর্তীকালে সন্তান, পরবর্তীকালে পরিবার, এবং তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু আপনার ফেসবুকেও আমি ছবি দেখেছি যে আপনি ভীষণ ব্যস্ত মানুষ হলেও একদিনও পরিবারের সঙ্গেও বইমেলায় কাটিয়েছেন, আমি ছবিটা দেখেছি। এটা দর্শকদের এই কারণে বলছি যে আমরা কেউ কিন্তু সাইকেলের বা সার্কেলের বাইরে নই। কর্মসংস্থান একটা কোনো বিচ্ছিন্ন অংশ নয় যেটা থেকে বেরিয়ে গেলে বা যেটা থেকে চোখ ঘুরিয়ে নিলে আমি টোটাল সাইকেলটাকে কমপ্লিট করতে পারবো। কর্মসংস্থান প্রত্যক্ষ বা পরোক্ষ দুটোই হতে পারে, যেটা নীলাব্জা বলেছেন একদম সঠিক। কিন্তু পরোক্ষ কর্মসংস্থান, পরোক্ষ বিনিয়োগ থাকলেও সেটা কিন্তু সেটাকে বলা হয় ট্রান্সফার আর্নিং। এই যে যুবক যুবতীদের কথা বললেন যে তারা মিউচুয়াল ফান্ড বা কোথাও বিনিয়োগ করবে, করবেটা কিভাবে? তারা বাবা মায়ের টাকা নিয়ে বিনিয়োগ করবে, নাকি চাকরি হারানোর আগের যে টাকাটা জমিয়েছিল সেটা দিয়ে বিনিয়োগ করবে? আগে তো চাকরিটা স্থায়িত্ব। আগে তো আমরা মাসলস নিড হায়ারার্কি থিওরি জানি যে ফিজিওলজিক্যাল নিডস, তারপরে সিকিউরিটি নিডস, তারপরে সেফটি নিডস। ফিজিওলজিক্যাল নিডসটাই যদি না থাকে, না পূরণ হয়, কে রেসপন্সিবল সেই বিতর্কে আমি যাচ্ছি না। যখন নেহেরু করেছিলেন, নেহেরুর চিন্তা ভাবনায় করেছিলেন, পরবর্তীকালে অনেকগুলো সরকার বদলেছে, প্রত্যেকের সরকারেরই চিন্তা ভাবনা আলাদা। কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন তাদেরই বিনীত প্রশ্ন যে তারা তো অনেকগুলো রিফর্ম করেছেন, যেমন তারা বিমুদ্রাকরণ করেছেন। তখন আমরা দেখেছি যারা সাধারণ মানুষ, এই যে এমএসএমইর কথা এত বারবার করে বলা হচ্ছে, এই এমএসএমইর মানুষই কিন্তু, ক্ষুদ্র উদ্যোগের মানুষই কিন্তু, তাদের কাছে প্রয়োজন হচ্ছে কাঁচা টাকা, নগদ টাকা। এই নগদ টাকার লেনদেনটা হঠাৎ করে তুলে নেওয়া হলো। খুব ভালো উদ্যোগ ছিল, কিন্তু অনেক আগে থেকে অ্যানাউন্স করা যেত। ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করে যদি নভেম্বরে এটা ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে সাধারণ মানুষ এত বিপদেও পড়তেন না, মারাও যেতেন। দ্বিতীয় কথা হচ্ছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেটাও 163তম দেশ হিসাবে ভারত ইমপ্লিমেন্ট করেছে। যেমন আপনি যে ক্ষুধার সূচকের কথা বললেন, তাতেও ভারতবর্ষ একটা শীর্ষস্থানে রয়েছে। আবার আপনাকে মনে করিয়ে দিই, আজকেই বেরিয়েছে করাপশন ইন্ডেক্স বা দুর্নীতি সূচকে ভারত কিন্তু অনেক উপরে। এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের কথা নয়, এটা ভারতের রন্ধে রন্ধে। এটা থেকে বেরিয়ে আসতে গেলে অনেক নতুন সিদ্ধান্ত, অনেক নতুন চিন্তা ভাবনা নিতে হবে, রিফর্মস করতে হবে, অনেক সংস্কার করতে হবে, রাইট। কিন্তু ইডি সিবিআই দিয়ে হবে না। এটা অনেক ওপর থেকে ভাবনা চিন্তা করে এই দুর্নীতিকে থেকে দূর হতে হবে। নাহলে এই বাজারে এসেও, এই যুগে এসেও, এত রিফর্মসের কথা বলছি, এই যুগেও কিন্তু নীরব মোদী অবস্থান করছেন, তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। এই যুগেও কিন্তু অনেকগুলো কেলেঙ্কারি হয়েছে যার কোনো সমাধান এখনো হয়নি। সুতরাং কর্মসংস্থান প্রসঙ্গে যদি ফিরে যাই, হঠাৎ ধর্মেন্দ্র কুমারের ব্ল্যাক ইকোনমি বইটা পড়বেন সবাই, পড়লে জানতে পারবেন যে টোটাল অর্থনীতিতে যে মানিটা ইন সার্কুলেশন থাকে, সেটা যদি 100 হয়, তার মাত্র 0.5% ছিল ব্ল্যাক মানি। এই 0.5% ব্ল্যাক মানিকে উদ্ধার করতে গিয়ে পুরো অর্থনৈতিক কাঠামোটাকেই চেঞ্জ করে 2-3 মাস ধরে কিছু সব মানুষকে বিপদে ফেলা হলো ভারতবর্ষে। এটা কোন রিফর্ম ছিল জানি না। এবং এর পাশাপাশি জিএসটি চলে এলো। কি মজার ব্যাপার দেখুন, সাধারণ মানুষকে বাধ্য করা হলো আপনি দিনে 2000 বা 4000 বা 8000-এর বেশি তুলবেন না, সিলিং করে দেওয়া হয়েছিল এই 2-3 মাস। এবং সেই সময় কিন্তু হঠাৎ করে তাদের যে ফিক্সড ডিপোজিট, তার উপরেও কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছিল। তারা বাধ্য হলেন টাকাটা তুলে নিতে। টাকাটা তুলে নিয়ে তারা কি করবেন? টাকাটা তুলে নিয়ে তাদের বাজারেই বিনিয়োগ করতে হবে, কনজাম্পশন। এই যে কনজিউমারের কথা বারবার বলা হচ্ছে, এটা একটা মজার অঙ্ক আছে যে কনজাম্পশন যত বেশি করবেন, যত বেশি কিনবেন জিনিসপত্র, তত তো ভালো হচ্ছে সরকারের। কারণ যত কিনবেন তত কনজাম্পশন ট্যাক্স জিএসটি দিতে হচ্ছে, যত জিএসটি দেবেন তত সরকারের আয় হচ্ছে। তারপরেও কিন্তু
বেহিসেবি খরচের কথা মনে করিয়ে দিই। আয় হাতে থাকা সত্ত্বেও সেটাকে ঠিকমতো খরচ করতে না পারার কারণে যুদ্ধাস্ত্র কিনতে গিয়ে আপনি সরকারি সংস্থাকে বরাদ দিলেন না, আপনি দিলেন হেলকে বাদ দিয়ে প্রাইভেট সংস্থাকে বরাদ দিলেন। তাতে যে বেহিসাবি খরচ হলো সেটা সামাল দিতে গিয়ে 2019-20 2020-21 কথা ভাবুন, 2018-19 2019-20 কথা ভাবুন, রাজকোষ থেকেও কিন্তু অর্থ ধার নিতে হয়েছে। সুতরাং মানে ইতিহাস পেরিয়ে তো অতীত পেরিয়ে তো বর্তমান নয়, আর বর্তমানকে ফেলে দিয়ে আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে পারি না। একদম। হঠাৎ করে মার্জার শুরু হয়ে গেল ব্যাংকগুলোর মধ্যে, বিমা সংস্থাগুলোর মধ্যে, রেগুলেশন চেঞ্জ হলো না, প্রোটোকল চেঞ্জ হলো না, টেকনিক্যালি আমরা অ্যাডভান্স হলাম না। হঠাৎ মার্জার হওয়াতে যারা ঋণ নিয়েছিলেন তারা কিন্তু বিপদে পড়লেন। তাদের কিন্তু মার্জ হওয়ার কারণে যে মার্জ নতুন ব্যাংক বা নতুন বিমা কোম্পানি, তাতে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এক্সেস এক্সপেন্ডিচার হিডেন ফর যেটাকে প্রসেসিং চার্জেস বলি, এটা বিয়ার করতে হতে লাগলো। এবং কেউ কেউ বিপদেও পড়লেন, কারুর কাছ থেকে কাছে মান্থলি স্টেটমেন্ট আসলো না, যার ফলে তারা নিয়ম মতো পে করতে পারলেন না। কোভিড এর সময় আমরা কি পেলাম? একটা মোরেটোরিয়াম পেলাম, একটা আর্থিক অনুদান পেলাম। সেটার মানে কি? যে আপনি আপনার লোনটা কিছুদিন পরে শোধ করবেন, লোনটা মকুব হলো না। লোনটা কিছুদিন পরে শোধ করবেন মানে কি? টেনিওরটা যেই বেড়ে যায় সঙ্গে সঙ্গে রেট অফ ইন্টারেস্টটা কিন্তু ওই বর্ধিত টেনিওর, বর্ধিত কালের জন্য দেওয়া হয়। অর্থাৎ ঋণের বোঝা আরো বেড়ে গেল সাধারণ মানুষের উপর। তারা যখন তাদের ঋণ পরিশোধ করতে ব্যস্ত, বারবার করে কিন্তু রেপো রেট চেঞ্জ করেছে রিজার্ভ ব্যাংক রেপো রেট চেঞ্জ করার মানে হচ্ছে বিভিন্ন ঋণের উপরে, বিশেষত হাউজিং লোন, যারা গৃহ নির্মাণের জন্য ঋণ নেন, তারা কিন্তু বিপদে পড়েছেন। আর প্রকল্প ঘোষণা হয়েছে বটে, কিন্তু সেগুলো একেবারেই যারা প্রপুর, যারা অতি দরিদ্র, তারা সেই প্রকল্পের অংশভুক্ত। যদি আপনি ভোটের কথা ভাবেন, তাহলে সাধারণ মানুষের একটা বিরাট অংশ কিন্তু মানে ভোটের ব্যাংক, এবং তাদের যদি সুবিধা দেওয়ার মধ্যে একটা হয় যে ঋণ থেকে কিছুটা হলেও ছাড় দেওয়া, সেটা কিন্তু হয়নি। এই মার্জারের কারণে তারা বিপদে পড়েছেন। পাশাপাশি বারবার করে গ্যাসের দাম বেড়েছে। গ্যাস মানে পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট। পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় না আনার জন্য পেট্রোল ডিজেল এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বারবার করে বেড়েছে। হঠাৎ করে গত কয়েকটা ইলেকশনের আগে অ্যানাউন্স করা হলো যে কিছুটা গ্যাসের দাম কমানো হলো, কিছুটা ভর্তুকি বাড়ানো হলো। আবার ঠিক তার কয়েকদিনের মধ্যে অ্যানাউন্স করা হলো 10 লক্ষ যুবকের কর্মসংস্থান করা হবে। এগুলো কি শুধুই চমক? সাধারণ মানুষ কিন্তু কিছুটা হলেও তারা একেবারে পড়াশোনা সবাই না করলেও জ্ঞান রাখে। এবং ভারতের মানুষ ডক্টর প্রণামধর, আমি একটু মনে করিয়ে দেবো, ভারতের মানুষ কিন্তু যথেষ্ট রাজনীতি সচেতন। এবং বারংবার এরকমটা বলা হয় যে 2014-তে যখন প্রথমবার মোদী সরকার তৈরি হয়েছিল কেন্দ্রে, দ্বিতীয়বার 2019-এও অনেক বিরুদ্ধ পরিকল্পনা থাকা সত্ত্বেও তারা বিপুল ভোটে জয়ী হয়ে এসেছিলেন এবং আসন সংখ্যাও, একক আসন সংখ্যাও অনেকটা বাড়িয়ে নিতে পেরেছিলেন। এবং এবারও বলা হচ্ছে যে উন্নয়নের কৃতিত্বের দাবিদার তারা অবশ্যই আরও বেশি সংখ্যক আসন নিয়ে এবার লোকসভা ভোটে জিতবেন। কিন্তু সাধারণ মানুষ ঠিক কি পাচ্ছে সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এই যে দিশার কথা বললাম, এই দিশাটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেও দেখিয়েছেন। আমি একবার একটু আমার দর্শকদের দেখাতে চাইব এই যৌথ অধিবেশন, গতকালের যে অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন, সেই অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন, তার যে বক্তব্য, সেই বক্তব্যটা একটু দর্শকদের শোনাতে চাইব, তাতেই মোটামুটিভাবে একটা দিশা পাওয়া যাবে। শুনুন। इस नए संसद भवन में जो पहला सत्र हुआ था, उसके आखिर में इस संसद ने एक बहुत ही गरिमापूर्ण फैसला लिया था, और वो फैसला था नारी शक्ति वंदन अधिनियम। और उसके बाद 26 जनवरी को भी हमने देखा किस प्रकार से देश ने कर्तव्य पथ पर नारी शक्ति के सामर्थ्य को, नारी शक्ति के शौर्य को, नारी शक्ति के संकल्प की शक्ति को अनुभव किया। और आज बजट सत्र का आरंभ हो रहा है, तब राष्ट्रपति
द्रौपदी मुर्मू जी का मार्गदर्शन और कल निर्मला सीतारमण जी के द्वारा इंटरिम बजट एक प्रकार से ये नारी शक्ति के साक्षात्कार का पर्व है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আমরা শুনলাম। এই বক্তব্য শুরু করার আগে তিনি রাম রাম বলেছেন। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। তিনি বলছেন যে দেশ প্রত্যেক দিন উন্নতির নতুন নতুন শিখর পেরিয়ে চলেছে, সকলের জন্য সর্বাঙ্গীন উন্নয়ন হচ্ছে, জনতা জনার্দনের আশীর্বাদে এই যাত্রা নিরন্তর চলতে থাকবে। অর্থাৎ একেবারেই ভোটের বার্তা, এরকমটাই বিরোধীরা বলছেন। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির যে প্রতিশ্রুতি, থার্ড লার্জেস্ট ইকোনমির যে স্বপ্ন, কিংবা 7% বৃদ্ধির অর্থনীতির যে সুফল, সেটা গরিবের কাছে কোনোভাবেই পৌঁছচ্ছে না। গরিব আরও গরিব হয়ে যাচ্ছে, কিংবা তার নিজের অবস্থানেই তারা অনড় থেকে যাচ্ছে। একই রকমভাবে হয়তো একবেলা খাচ্ছে, একবেলা খাচ্ছে না। একটা সাম্প্রতিক রিপোর্টে দেখছিলাম যে 66 লক্ষ মানুষ প্রত্যেক দিন ভারতবর্ষে রাত্রে না খেয়ে ঘুমোতে যায়। সুতরাং সেই জায়গাটার বদল কি হবে? কারণ নরেন্দ্র মোদী যে 4টি জাতির কথা বলেছেন, মহিলা, যুবা, দরিদ্র এবং কৃষক, তাদের মধ্যে দরিদ্ররাও রয়েছেন, তাদের কথা ভাবা হবে নাকি শুধুমাত্র ক্রিমি লেয়ারের কথাই থাকবে বাজেটে? শান্তম, নরেন্দ্র মোদী যখন রাম রাম বলেন, তিনি সনাতন ধর্মের ঈশ্বর শুধু রামকে স্মরণ করেন না, তিনি রাম রাজ্যকেও সমন করেন, যে রাম রাজ্যের স্বপ্ন দেখেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। নরেন্দ্র মোদীর আমলে যে পরিবর্তনটা এসছে 2014 থেকেই বলছি, যখন প্রাণ প্রতিষ্ঠা হয়নি অযোধ্যায়, সেই পরিবর্তনটার একটা বিশেষ দিক হচ্ছে দরিদ্রতম মানুষদের কাছে সুযোগ সুবিধে, সংস্কারের সুযোগ সুবিধে পৌঁছে দেওয়া। নেহেরু বড় বড় স্টিল প্লান্ট তৈরি করেছিলেন, আর মোদী গরিব মানুষের বাড়িতে টয়লেট তৈরি করেছেন। বহু ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়েছে, উনি তো স্টিল প্লান্ট করছেন, উনি টয়লেট করছেন। নেহেরু বড় বড় আইআইটি, আইআইএম তৈরি করেছিলেন, আর মোদী গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছেন, ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং এর সুবিধে তাদের কাছে পৌঁছে দিয়েছেন, গরিব মানুষের বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন। গ্যাস, রান্নার গ্যাস ছিল উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের বিলাসিতা, সেটা সাধারণ গরিব মানুষের নাগালের মধ্যে দিয়ে এসছেন। তার ফলে গ্যাসের দামও কিছুটা বেড়েছে, কারণ গ্যাসের যে আপনার ক্রুড অয়েল, সেটাকে ইম্পোর্ট করতে হয় ভারতকে, খরচা বেড়েছে, দাম বেড়েছে, কিন্তু যে সুযোগটা ছিলই না এতদিন, সেই সুযোগটা গরিব মানুষের কাছে পৌঁছে গেছে। আজ যে ভারত, শান্তম, বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি, বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি, আগামী 3 বছরের মধ্যে বোঝা যাচ্ছে ভারত বিশ্বের 3য় বৃহৎ অর্থনীতি হতে চলেছে, তার মূল কারণ হচ্ছে সেই সংস্কারগুলো, যেখানে তিনি গরিব মানুষের ক্ষমতায়ন করেছেন। আমরা মিডিয়াতে যাই বলি না কেন। আর ঠিক এই কারণেই 2014 সালের পর আরো বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে এসেছেন গরিব মানুষের ভোটে। গরিব মানুষের ভোট ছাড়া এটা সম্ভব হতো না। আর সেই কারণেই সাম্প্রতিককালে পিছিয়ে পড়া 3টে রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় এসছে। যদি মোদীর বিভিন্ন নীতির ফলে গরিব মানুষরা এফেক্টেড হতেন, তারা এভাবে উজাড় করে মোদীকে ভোট দিতেন না। সুতরাং কোন হাঙ্গার ইন্ডেক্স কি বলছে, এর পাশাপাশি একটা ইন্ডেক্স আমাদের মাথায় রাখতে হবে শান্ত, যে মর্নিং কনসাল্ট বলে একটি সংস্থা সার্ভে করে, তাতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, এবং বছরের পর বছর তিনি হয়ে চলেছেন এটা। এবং শুধু তাই নয়, দ্বিতীয় যিনি মেক্সিকোর প্রধানমন্ত্রী, তার থেকে তার দূরত্ব অনেকটা, ফারাক অনেকটা। এই যে ভারতের প্রধানমন্ত্রী এই প্রথম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়ে উঠছেন, এর কারণটা কিন্তু গরিব মানুষের ক্ষমতায়ন, আর দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন। গরিব এবং মহিলা এই দুটো শ্রেণীর ক্ষমতায়ন কিন্তু মোদী বিরাট ভাবে করেছেন বিভিন্ন সংস্কারের মাধ্যমে। প্রণামদার কথা প্রসঙ্গে শেষে একটা কথা বলি। প্রণামদা পরিবারের কথা বলছিলেন পরিবার হলে সন্তান সন্ততি হবে, তারপর সমাজ এগোবে, এটা একটা প্রক্রিয়া। আমি মনে করি যে আমারও পরিবার আছে, কিন্তু আমার সন্তান নেই, আর বহু মানুষের পরিবার নেই কিন্তু সন্তান আছে। মানে অর্থাৎ সন্তান সন্ততি হতে গেলে একটা পরিবার, ফ্যামিলি দরকার। এই কনসেপ্টটাই আজকের দিনে নেই।
মোদি এই জিনিসটা নিয়ে এসেছেন, একটা বিশেষ কাঠামোটা থাকলে এই ফল হবে না, এই চিন্তার বাইরে বেরিয়ে গিয়ে ক্যাটেগরি ডিসরাপ্টার অ্যাক্টিভিটি ইনিশিয়েটিভ, যেটাকে অর্থনৈতিক পরিভাষায় বললে, সেটা মোদি করছেন। তার ফলে তিনি ডিমনিটাইজেশন করতে পারেন। ডিমনিটাইজেশনের ফলে ভারতবর্ষে এই অর্থনৈতিক গতিবৃদ্ধি আজকে যেটা দেখছি, তার মূল কারণ যদি একটা হয় ডিজিটাল অর্থনীতি, আরেকটা হচ্ছে ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন কি করেছিল? কালো টাকা সেটাকে ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে চলে এসেছিল। ব্যাংকের হাতে টাকা আসা মানে সরকারের হাতে টাকা আসা, যে টাকাটা ব্যাংক ঋণ দিতে পারছিল, আরো বেশি ক্রেডিট তারা দিতে পেরেছে, যে জন্য এখন ক্রেডিট ডিপোজিট রেশিও নিয়ে সমস্যা হচ্ছে। এখন সরকারকে ব্যাংকে বলতে হচ্ছে তোমার তত ডিপোজিট গ্রোথ নেই যতটা ক্রেডিট গ্রোথ আছে, অর্থাৎ চাহিদা যতটা ঋণের বেশি ততটা ডিপোজিটের চাহিদা তো তোমার নেই, তুমি ডিপোজিটের চাহিদা বাড়াও। কিন্তু এটা সম্ভব হয়েছে ব্যাংকের হাতে বিরাট বিরাট বড় মাপের টাকা চলে আসায় ডিমনিটাইজেশনের ফলে। সরকারি ট্যাক্স কালেকশন অনেক বেড়ে গেছে, তার ফলে বিভিন্ন জনমুখী প্রকল্প সরকার নিতে পেরেছে। এর পাশাপাশি যখন এই ছোট ছোট এন্টারপ্রাইজ, হ্যাঁ কিছু সময় তাদের অসুবিধা হয়েছে, কিন্তু কাঁচা টাকার মাধ্যমে লেনদেন করার একটা অর্থ হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়া। যখন তারা ডিজিটাল মাধ্যমে এই লেনদেন গুলো করছেন, সমস্ত কিছু ট্রেসেবল হচ্ছে। যখন জিএসটির মাধ্যমে লেনদেন করছেন, সমস্ত কিছু ট্রেসেবল হচ্ছে। হ্যাঁ, তাতে হয়তো তৃণমূল কংগ্রেস কিছু নেতা যারা কাঁচা টাকায় লেনদেন করেন তাদের অসুবিধা হয়ে গেছে, তাতে হয়তো পশ্চিমবঙ্গে একটা বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ এখানে রাজনীতি মানে দুর্নীতি, আর দুর্নীতির সাথে ব্যবসার বিরাট সংযোগ। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত মানুষদের যদি সরিয়ে রাখি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন গতকাল, এই ধরনের মানুষদের যদি আমরা সরিয়ে রাখি, দুর্নীতিগ্রস্তদের তো অসুবিধা হবে। সেই জন্যই তো তারা আইএনডিআই এ জোট বেঁধেছিলেন, এটা দুর্নীতিগ্রস্ত মানুষদের জোট। আর অপরাধ প্রবণতার মধ্যে দিয়ে যে জোট তৈরি হয় তা ভেঙে পড়তে বাধ্য। একটা পাপের জোট রামরাজ্যের উত্থানে সেটা ভেঙে পড়তে বাধ্য, তাই আইএনডিআই জোট স্বাভাবিক নিয়মেই ভেঙে পড়ছে। পাপাত্তাদের জোট রামরাজ্যের উত্থান, দুর্নীতিগ্রস্ত মানুষরা এক প্ল্যাটফর্মে এসেছিলেন, তারা অন্য রাস্তা এখন খুঁজছেন নিজেদের বাঁচা, ডুবে যাচ্ছেন, বুঝতে পারছেন মোদির সুনামি আসছে, রামরাজ্যের উত্থান হচ্ছে। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের রাইট, হ্যাঁ, এর মধ্যে দাঁড়িয়ে ভারতের গরিব, অসহায়, বঞ্চিত, সৎ মানুষেরা কিন্তু আশার আলো দেখছেন। দুর্নীতিগ্রস্তরা মোদির সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সৎ মানুষরা মোদির পাশে আছে। সেই জন্যই ভারতের অর্থনীতিতেও একটা আশার আলো দেখা যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেন্সেক্স অলরেডি ৭২,০০০ ক্রস করে গেছে। একটা বাজেটে আশার আলো না দেখলে এটা হতো না। অবশ্যই বাজেটে কি থাকে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। প্রতিশ্রুতি তো দেওয়া হয় অনেক কিছু, যেমন বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি, যেমন চাষিদের আয় দ্বিগুণ হয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এই সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণ হয়নি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত পূরণ হয়নি। কিন্তু সেই সমস্ত ওই ১৫ লাখের ব্যাখ্যাটার দিকে আমি আর যাচ্ছি না, ওই বিষয়গুলো তো থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কালো টাকা উধাও হয়ে যাবে দেশ থেকে, সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যদিও নতুন ২,০০০ টাকার নোট যখন চালু হয়েছিল, ডিজিটাল ইকোনমি চালু হয়েছিল এবং ডিমনিটাইজেশন হয়েছিল, সেই সময়ে এই বিষয়গুলো বলা হয়েছিল যে কালো টাকা উধাও হয়ে যাবে। একটু আগে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বললেন, আমি ডক্টর প্রণাম ধরের কাছে যাব, যে এই প্রতিশ্রুতিগুলো ওই দিবসগুলি পালিত হয় শপথগুলি নয়ের মতোই প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়, কিন্তু সেগুলো আর পরবর্তীকালে খেয়াল থাকে না খুব একটা। সেটাই বলছিলাম যে চমক আর প্রকৃত কাজের মধ্যে অনেকটা তফাৎ আছে। আমি আশা করেছিলাম যে নীলাদ্রিবাবু, আমি যখন উন্নয়নের কথা এবং প্রত্যাশার কথা বলছিলাম, কোনো রাজনীতির কথায় আসেনি, তা এটা হয়তো নীলাদ্রিবাবুর এজেন্ডার মধ্যে আছে, ওনার নিজের টিআরপি বাড়াতে হবে বা দলের কাছে রাজনীতি তো থাকবেই, আনুগত্য রাখতে হবে, সেটা তো থাকবেই, সেটা কোনো অন্যায় নয়। কিন্তু নীলাদ্রিবাবু মনে করিয়ে দিয়ে আপনাকে কোনো রাজনীতির কথা না বলে যে পশ্চিমবঙ্গের জিডিপি কিন্তু 10.86, এবং কিছু দুর্নীতি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে থাকে, একদম আমি মানছি কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ এখানেও আছেন। তার মানে কিন্তু এই নয় যে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি। পশ্চিমবঙ্গকে যদি আপনি মডেল ধরেন, পরিযায়ী শ্রমিকরা যখন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষতিগ্রস্ত এবং মারা যাচ্ছিল, পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য কি কাজ হয়েছে সেটা একটু পরিসংখ্যানে দেখে নেবেন। আর আপনি বললেন যে হাঙ্গার ইন্ডেক্স বা ক্ষুধার সূচকটা কোনো সূচক নয়, আমি আপনাকে বেশ কয়েকটা সূচকের কথা বলি। অর্থনীতির পড়াশোনাটা তো আলাদা, সেটার সঙ্গে রাজনীতির কিছুটা যোগাযোগ থাকলেও পুরোটা নেই। হাঙ্গার ইন্ডেক্স বা ক্ষুধার সূচকে ভারতের স্থান ১১৬, হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান ৯৩, আর দুর্নীতির সূচকে ভারতের স্থান ৫৩। তো এগুলো শুধু পরিসংখ্যান বোধহয় নয়, এর কিছু ব্যাখ্যাও আছে। আর ব্যাংকের যে কথাটা বললেন যে ডিজিটাল ইকোনমি, ডিমনিটাইজেশন হয়েছে মানে ডিজিটাল ইকোনমি হয়ে গেছে, তা কিন্তু নয়। একটু মনে করিয়ে দিদি নীলাদ্রিবাবু, আপনার বাড়ির পাশে আশেপাশে কেউ আছেন, আমার বাড়িতে আমার ওয়াইফ আছে যিনি ক্ষতিগ্রস্ত। আধার এনেবলড পেমেন্ট সিস্টেম বা এইপিএস, যখন আমি ডিজিটাল ইকোনমিতে যাব, খুব ভালো পদক্ষেপ, একদম আমি সরকারের কথা বলছি, এটা মোদির কথা বলছি না। মোদি একজন ব্যক্তি,
তিনি সরকারে আছেন, সরকারের পদক্ষেপ, খুব ভালো পদক্ষেপ যে ডিজিটাল ইকোনমি করতে চেয়েছেন, কিন্তু পুরোটা করা যায়নি। যার জন্য ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, লিটকয়েন এখনো বাজারে ভালোভাবে রাজত্ব করছে, এবং তারা কোনোটাই যে আয় করে সেটা একেবারে লটারির মতো বা ফাটকার মতো, তারা কিন্তু কোনো ট্যাক্স দেয় না। এবং একটু মনে করিয়ে দিই, এই ইকোনমিটা কিন্তু 43% অফ দ্য প্রেজেন্ট ইকোনমি, মানে প্যারালাল ইকোনমির প্যারালাল কারেন্সি হচ্ছে 43%। এবং এই ডিজিটাল কারেন্সি গুলোকে কার্ভ করার জন্য কোনো বিল কিন্তু এখনো বাজারে আসেনি। তার পাশাপাশি যখন আমি ডিজিটাল ইকোনমিতে যাচ্ছি, এই যে জনধন যোজনা, সেখানে 17খানা সুবিধা আছে। এটাও একটা সরকারের ভালো পদক্ষেপ ছিল, জনধন যোজনা। কিন্তু এই 17টা যে সুবিধা, সেই সুবিধাগুলো কি বোধহয় আপনিও জানেন না, শান্তমবাবুও জানেন না, আমিও সব কথা মনে নেই। এই সুবিধাগুলো যদি আমরাই না জানি, এথিক্যাল কোড অফ কন্ডাক্ট ফর কাস্টমার্স বলে যে বইটা আরবিআই পাবলিশ করেন, সেটা সাধারণ মানুষের হাতে পৌঁছায় না। রঘুরাম রাজন যখন বলতে গেলেন যে এই করা দরকার ছিল, এই হয়নি, হঠাৎ সরে যেতে হলো। এখন তো আরবিআইও তো কেন্দ্রীয় সরকারের একটা উইং। এই উইং গুলোকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে তথ্য যে ডক্টরিং বা ম্যানিপুলেশন করা যায়, এটা আমরা সবাই জানি। সেটা যারা যারা ক্ষমতায় আছেন তারাই করেন। আর যেটা সেটা সবকালেই হয়েছে, এখনো হচ্ছে। হয়েছে জনপ্রিয়তার কথা যদি বলেন, আমি তো শুরুতেই বলেছিলাম যে আমরাই তৈরি করেছি ভ্যাকসিন, আমরাই কিন্তু চাঁদে পা রেখেছি, আমরা বেশ কিছু ভালো কাজ করেছি। কিন্তু যেটা বলার উদ্দেশ্য যে সঠিক পদক্ষেপ হয়তো হয়েছে, কিন্তু চিন্তা ভাবনা ছাড়াই, সেখানে চিন্তাশীলতার অভাব। যাদের জন্য করছি দুটো, আমি তো ম্যানেজমেন্টেরও অধ্যাপক, ইকোনমিক্সের পাশাপাশি। একটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে পার্টিসিপেটিভ অ্যাপ্রোচ। ডেমোক্রেটিক হচ্ছে সকলের জন্য ভাবা, আর পার্টিসিপেটিভ হচ্ছে সকলকে নিয়ে ভাবা। সকলকে নিয়ে ভাবাটা বোধহয় আমার মধ্যে নেই, তাই 135 জন সাংসদকে আমাকে সাসপেন্ড করে কিন্তু বিলগুলো পাস করিয়ে নিতে হয়। তো তার মধ্যে আবার 146 জন, তার মধ্যে আবার 14 জনকে আবার ফিরিয়ে আনতে হয়, কোন কারণে জানি না। কিন্তু সেটা বোধহয় জনপ্রিয়তা রাখার জন্য, যে আগামী সামনে ভোট আসছে, তো সবাইকে শাস্তি দিলাম, তারা তো বিভিন্ন রাজ্যের প্রতিনিধি। তাই ভোটমুখী রাজনীতি অর্থনীতির ওপরে চেপে বসছে, এটা কিন্তু একটা বড় কথা। এই ভোটমুখী রাজনীতি কখনো অর্থনীতির উপর চেপে বসলে জনকল্যাণ হয় না। এটা যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন, তাকে মাথায় রাখতে হবে যে অর্থনীতি এবং উন্নয়ন, তার উপরে যদি রাজনীতি চেপে বসে, তার উপর যদি একনায়কত্ব বা একাধিপত্য চেপে বসে, এবং কিছু অন্ধ মানুষজনের যদি মনে হয় তিনি যা করছেন ঠিক করছেন, কারণ যায় যদি যাক প্রাণ, অমুক রাজা ভগবান, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই তা আমরা তো সেই গ্রামারের মধ্যে পড়ি না। আমরা তার থেকে বাইরে সাধারণ মানুষ, আমরা সাধারণ চাহিদাগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের গ্রাস করে। আমাদের হয়তো আন্দোলন করি না, কারণ অনেকগুলো লোন আছে, কিন্তু আন্দোলিত হয়, মন আন্দোলিত হয়। আমরা কিন্তু ডান্স বাংলা ডান্স আর সারেগামাপা দেখে থেমে থাকি না। আমাদের প্রতিবাদগুলো এইভাবে উঠে আসে, আমাদের কথাগুলো শান্তম বাবুর মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের বক্তব্যগুলো আর প্রত্যাশাগুলো এইভাবে। আমাদের তো সেটাই কাজ, আমাদের সেটাই কাজ। বৃহস্পতিবার আজকে, সুতরাং আজকে লক্ষ্মী লাভ হয় কিনা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লক্ষ্মী লাভ করাতে পারেন কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতা, তার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন সংসদে। সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আমরা বাজেট শুনবো এবং তারপর আবার আলোচনায় ফিরব। ধন্যবাদ আপাতত প্রণামধর এবং নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই মুহূর্তে মানে প্রত্যেক বছরের মতোই 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়, আর সেই বাজেটের দিকে নজর থাকে গোটা দেশের। শুধুমাত্র এই রাজ্যে নয়, গোটা দেশের নজর এই মুহূর্তে রয়েছে মহিলা, তরুণ, গরিব, কৃষক, তাদের জন্য। মানে মোদী যাদেরকে, নরেন্দ্র মোদী যাদেরকে ফোকাসে রেখেছেন, সেই সম্প্রদায়ের জন্য কোনো বার্তা থাকে কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে, তেমনি নতুন কোনো দিশা দেখানো যায় কিনা। সরকারের মোট খরচের একটা বড় অংশ পুরনো ঋণের সুদের খরচ মেটাতে চলে যায়। অর্থমন্ত্রক সূত্রে এরকমটাই খবর পাওয়া যাচ্ছে যে সুদের পিছনে খরচার পাশাপাশি খাদ্য, সার, জ্বালানি, এই সমস্তগুলোর পেছনে ভর্তুকি, যে সাবসিডি, তার খরচটাই 4 লক্ষ কোটি টাকা ছাপিয়ে যেতে বসেছে। সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে ফিরে আসবো নির্মলা সীতারামনের বাজেট পেশে।